আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। জুলাই আন্দোলনের প্রতীক শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এর শুনানি চলে। শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোটের নামে দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা বাংলাদেশে বিশ্বাসী নয়। আইডিবি ভবনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিছু দল নিজেদের স্বার্থে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন মঈন খান। এ সময় দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে পতিত ফ্যাসিস্টরা। দেশের বিরুদ্ধে চলা সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাদের প্রার্থীকে কে এমপি হবে সেটা তারা জানবে না, বুঝবে না, তাহলে কিভাবে তারা সঠিকভাবে ভোট দেবে? এই প্রশ্ন আজকে আমি করতে চাই। দল ভোট পাওয়ার পরে দল সিলেকশন করবে কাকে এমপি বানাবে, তাহলে সেখানে জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হলো? আমি সে প্রশ্ন করছি। বায়ু দূষণ কমাতে বিআরটিএ-কে সাথে নিয়ে পুরনো বাসের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রণালয়। সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, নির্মাণ কাজে বালু পরিবহনের ক্ষেত্রে বালু ঢেকে পরিবহন করতে হবে। জানান, ভাঙাচোরা রাস্তা শীত মৌসুমের আগেই মেরামত করা হবে। বিআরটিএ এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটিএ এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে, যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত হলেও স্থলবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ তুলেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। সীমিত সংখ্যক নিরাপত্তা কর্মী থাকার পাশাপাশি তাদের একটি অংশ চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। জাতীয় স্বার্থ রক্ষায় বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও বন্দরের নিরাপত্তা জোরদার করার আশা প্রকাশ করেন নৌ পরিবহন উপদেষ্টা। মোস্টলি ইনসিকিউর বন্দর, আমাদের সিকিউরিটি বলতে কয়জন আনসার দাঁড়ায় থাকে, ওই আনসারগুলো ওদের সাথে মিলে স্মাগলিংয়ের যত রকম কাণ্ড কারখানাগুলো করে। কাজেই দেশের কথা চিন্তা করে স্থল বন্দরগুলোতে কাজ করবেন, কারণ এটা আমাদের অত্যন্ত কী বলবো সেন্সিটিভ জায়গাগুলো। এগুলোকে আমাদেরকে চিন্তা ভাবনা করে যেমন স্থাপনা করতে হবে, চিন্তা ভাবনা করে পরিচালনা করতে হবে। বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৩৬ জন আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ১২ জনের ৮ জনই বরগুনার। এখনো পর্যন্ত শুধু সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১৬ জন। বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর জেনারেল হাসপাতাল ও জেলার অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে এরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে ১৩৬ জন আক্রান্তের মধ্যে ৭৬ জনই বরগুনার। এই তথ্য জানিয়েছেন বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বরিশালে এখনো পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানান
হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে দুজনই বরিশাল সদর জেনারেল হাসপাতাল ও একজন বরিশাল আগৈলঝড়ার। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় নগরীর ৯টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয় ১৪৭ জনের। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৫ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে। চট্টগ্রামে ডেঙ্গু ও করোনার সর্বশেষ তথ্য জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, চট্টগ্রামের হাসপাতালগুলোতে করোনার পরীক্ষা কি ঠিকভাবে হচ্ছে, আর ওখানে ডেঙ্গুর সংক্রমণ নিয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামবাসী কিন্তু ৩টি রোগেই কিন্তু আসলে আক্রান্ত হতেন, করোনা, ডেঙ্গু এবং চিকনগুনিয়া। এই 3টি রোগ নিয়ে কিন্তু চট্টগ্রামবাসীকে এগিয়ে যেতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে এই 3টি রোগ নিধন করার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু বন্ধ করার জন্য আসলে 3 মাসের ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন। তিনি 41টি ওয়ার্ডে কিন্তু আসলে মশার ওষুধ ছিটাচ্ছেন। এরপরও কিন্তু আসলে সেরকম কোনো কাজ আসতেছে না, এবং তিনি জানিয়েছেন যে ওষুধগুলো ছিটাচ্ছেন আসলে সেই ওষুধগুলো দীর্ঘদিন ছিটানোর কারণে হয়তো মশা মারা যাচ্ছে না। এবং এর বাইরে তিনি কিন্তু গতকালকে একটি পদক্ষেপ নিয়েছেন। তিনি সিটি কর্পোরেশনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে নির্দেশনা দিয়েছেন, কারো বাসা বাড়িতে ফুলের টপে যদি মশার লাভা পাওয়া যায় সাথে সাথে তাদেরকে জেল দিতে হবে এবং জরিমানা করতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন এবং দেখছেন। গত শুধুমাত্র এই চলতি জুনে কিন্তু চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৬১ জন, যেটি ছিল গত মাসে মে মাসে ছিল ১১৬ জন। বোঝা যাচ্ছে গত মাসের তুলনায় এই মাসে প্রায় ৪০ থেকে ৪২ জন বেশি আক্রান্ত হয়েছেন, এবং চলতি বছর আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে ৪৩০ জনে। বোঝা যাচ্ছে আসলে আরও 2 মাস বাকি আছে। এই 2 মাসের মধ্যে আসলে কি পরিমাণ আক্রান্ত হবে বোঝা যাচ্ছে না, এবং ডেঙ্গুতে মারা গেছেন এই পর্যন্ত 2 জন। অপরদিকে করোনাতে আক্রান্ত হয়েছেন চলতি বছর ১৩৫ জন, মারা গেছেন 7 জন। এই 7 জনের মধ্যে একজন শিশু কিশোর রয়েছে, 3 জন পুরুষ, 3 জন নারী রয়েছে, এবং চট্টগ্রামে গত 24 ঘন্টাতে 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে যারা কিন্তু আক্রান্ত হচ্ছেন তাদেরকে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপরদিকে চট্টগ্রামবাসী কিন্তু এখনো পর্যন্ত সচেতন নাই। তাদেরকে যে স্বাস্থ্যবিধির কথা বারবার বলা হচ্ছে সেই স্বাস্থ্যবিধি কিন্তু তারা মানছেন না। এমনকি যারা হাসপাতালে আসছেন, চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, তাদের মধ্যেও কিন্তু অনেকে কিন্তু মাস্ক ব্যবহার করতেছে না, যার কারণে কিন্তু আসলে করোনা আক্রান্তের সংখ্যা হয়তো পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শুধু যে হাসপাতাল সেখানে না, গাড়িতে কিংবা বাজারে কোথাও কিন্তু যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে সেটা কিন্তু মানছে না। তবে ডাক্তাররা বলছেন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, যদি সচেতন হয় তাহলে কিন্তু হয়তো এটাকে রোধ করা সম্ভব হবে, আর না হলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মারফি, এই ছিল আমার কাছে ডেঙ্গু এবং করোনা নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মার্চ টু এনবিআর কমপ্লিট শাটডাউন সহ টানা ১.৫ মাস ধরে চলা আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। এদিকে এনবিআরে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে শনি ও রোববার চট্টগ্রাম কাস্টমস হাউসে কাজ হয়নি। এতে বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট, শুল্কায়ন, শুল্ক পরিশোধ, কন্টেইনার ডেলিভারি সহ সব ধরনের কাজই বন্ধ ছিল। ফলে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দর ও ২১টি বেসরকারি অফ ডকে। কর্মসূচি প্রত্যাহার করায় গতকাল সন্ধ্যায় বন্দরের বিভিন্ন গেইটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিল অব এক্সপোর্ট দাখিলের কাজও শুরু হয় কাস্টমস হাউসে। চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলম বলেছেন, গেল সন্ধ্যা থেকে রপ্তানি চালানোর শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে পুরোদমে কাজ চলবে। জাতীয় রাজস্ব বোর্ডের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড় স্থলবন্দরে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকালে সীমান্ত বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকে পুরোদমে বেনাপোল বন্দর দিয়ে 2 দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। 4000 বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও খালাস দিতে। এদিকে বন্দর নগরী চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কন্টেইনার নামানো হচ্ছে। বেসরকারি ডিপো থেকে রপ্তানি কন্টেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কন্টেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে। বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম। শিগগিরই চালু হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ নামে। চলছে সংশোধনমূলক শিল্প পার্ক এবং বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন 2025 প্রণয়নের কাজও। সমাজবিজ্ঞানীরা মনে করেন শুধু নাম নয়, বদলাতে হবে কারা কর্তৃপক্ষের আচরণও। কারাগার থেকে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বাংলাদেশ জেল অপরাধে জড়িয়ে যাওয়া নাগরিকদের সংশোধনের একটি প্রতিষ্ঠান। দেশে বর্তমানে 13টি কেন্দ্রীয় এবং 55টি জেলা কারাগার রয়েছে। বিভিন্ন কারণে মানুষ জড়িয়ে পড়তে পারে অপরাধের সঙ্গে। আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি তাদের সংশোধনের দায়িত্ব কারা বিভাগের, কিন্তু বাস্তবে তা দেখা যায় না খুব একটা। কারাভোগের পরও অনেকে জড়িয়ে পড়েন পুরনো অপরাধে। তাই কারাবন্দীদের নিয়ে নতুন কিছু উদ্যোগের কথা জানালেন কারা মহাপরিদর্শক। সরকারের কাছে প্রস্তাব রেখেছি যে বাংলাদেশ জেলটাকে যাতে নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করে, তাহলে আমাদের ফোকাসটা চলে যাবে তখন আসলে পানিশমেন্টের পরিবর্তে সংশোধনের দিকে, যাতে মানুষ জেলে গেলে তারা সংশোধিত হয় এবং পরবর্তীতে একটা রিফাইন্ড ম্যান হিসাবে সে সমাজে যখন আসবে, তখন ফেরত আসবে, তখন একটা সংশোধিত মানুষ। এরা যতদিন জেলে থাকবেন তারা একটা ইনকাম ফ্লো জেলে বসেই করতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটা থিম নিয়ে কাজ করছি। সরকার নীতিগতভাবে এটা কাজটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরা প্রস্তাবনা দিয়েছি। সমাজবিজ্ঞানীরা মনে করেন বন্দীদের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে সংশোধনে অবদান রাখতে পারেন কর্মকর্তা কর্মচারীরাও। ঢুকে চোর হয়ে বের হয় ডাকাত হয়ে, এটি কিন্তু একদমই কাঙ্ক্ষিত না। যতদিনে সেই ভিতরে থাকবে তার সংশোধনের পাশাপাশি তাকে যদি আমরা কর্মমুখী করতে পারি, তাকে যদি আমরা স্কিল ম্যান পাওয়ার করতে পারি, তাহলে দেশও লাভবান হতো, কারাগারের ভিতরে পরিবেশও ভালো থাকতো। যারা কারারক্ষী হিসেবে কাজ করবেন, যারা ওখানে যারা ওখানে চাকরি করবেন, তাদের সাথে যে ইন্টারাকশন, তাদের যে আচরণ, সেই আচরণ, তাদের ভার্বাল আচরণ, তাদের মানসিক আচরণ, তারা যেভাবে গালিগালাজ করে, সেই জায়গাগুলোতে সংশোধন খুব জরুরি হয়ে পড়েছে। শুধু নাম পরিবর্তনের পাশাপাশি যদি এই জিনিসগুলোতে যদি মনোযোগ দেওয়া যায়, তাহলে সে একজন শুদ্ধ মানুষ হিসেবে, পরিপূর্ণ একজন কর্মক্ষম মানুষ হিসেবে সে বেরিয়ে আসার সুযোগটা পাবে। বন্দীদের সত্যিকারের আলোর পথ দেখানোর জন্য কারাগার আলোর দিশারি হয়ে উঠুক, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রের হামলায় সাফল্যের দাবি অতিরঞ্জিত বলে দাবি খামেনির। ইরান শান্তিপূর্ণ হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের। এবং মেসির দল মায়ামিকে 4-0 গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে PSG। ফ্লামেঙ্গোর বিপক্ষে 4-2 গোলের জয় বায়ার্ন মিউনিখের। দুপুরের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সঙ্গে থাকছি আমি মাফি রহমান। ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গোয়াটন গ্রামে তালগাছ কেটে 5 শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোহাম্মদ মোবারক ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। গেল সন্ধ্যায় পিরোজপুর জেলার নেসারাবাদ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সকালে পূর্ব গোয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটির শাখা প্রশাখায় ছিল অসংখ্য বাবুই পাখির বাসা, যার প্রত্যেকটিতে ডিম ও ছানা ছিল। গাছ কাটার সঙ্গে সঙ্গে বাসাগুলো ভেঙে নিচে পড়ে যায় ও পানিতে ডুবে যায়। এতে অধিকাংশ ছানা মারা যায় এবং ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিছু প্রাপ্তবয়স্ক পাখি উড়ে গেলেও অধিকাংশ বাসার পাখি মারা গেছে।
পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা মেয়েকে গুলি করার অভিযোগ উঠেছে আসাদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গেল রাতে ঈশ্বরদী পৌরসভার পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী বুলবুলি বেগম ও তার মেয়ে আলিয়া খাতুন। অভিযুক্ত আসাদুল পার্শ্ববর্তী নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি এলাকার বাসিন্দা। ভুক্তভোগী আলিয়া খাতুনের অভিযোগ, আসাদুল দীর্ঘদিন ধরে ঈশ্বরদী পৌর এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশম আব্দুল নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়ার জামগড়া এলাকায় মাস্ক পরা সন্ত্রাসীদের হামলায় 5 জন আহত হয়েছেন। গেল রাতে আশুলিয়ার নারী ও শিশু মেডিকেলে মাস্ক পরিহিত 20 থেকে 25 জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এতে 5 জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রোটারি নতুন বছর 2025-26 উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ার আব্দুল খায়ের চৌধুরী, যেখানে 2024-25-26 রোটারি কার্যক্রমগুলো তুলে ধরা হয়। জোনাল প্রেস কনফারেন্স, বৃক্ষরোপণ অভিযান, মেম্বারশিপ সেমিনার, র্যালি এবং আলোচনা সভা সহ রিপসা বার্ষিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম আয়োজন করার কথা জানানো হয়। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৃতীয় সভা। রাজধানীর মিরপুরে বিসিবি ভবনে বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে এই সভার। এবারের বোর্ড সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ ও প্রতিটি বিভাগের উত্থাপিত সিদ্ধান্ত আসতে পারে বৈঠকে। এর বাইরে হাই পারফরম্যান্স সহ গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম সহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।